ভারতের উত্তর পূর্বে অবস্থিত সিকিম রাজ্যের একটি ছোট্ট শহর পেলিং, যেটি বেশিরভাগ সময় ঢেকে থাকে মেঘ আর কুয়াশার নরম আবরণে। কখনো আবার সূর্যের আলতো আগমনে সেই মেঘ সরে গিয়ে দূরে নীরবে উঁকি দেয় কাঞ্চনজঙ্ঘার শুভ্র শিখর। সবুজ পাহাড়, প্রাকৃতিক সৌন্দর্য, নিস্তব্ধতা আর কুয়াশার আবেশে মোড়া এই শহর যেন প্রকৃতির এক শান্ত সুর। এখানে এলে যেন সময় নিজের অজান্তেই একটু ধীর হয়ে যায়, আর ব্যস্ততার ভিড় থেকে দূরে মন খুঁজে পায় এক অদ্ভুত শান্তি। এটি এমন এক অনুভূতি যা একবার হৃদয়ে ছুঁয়ে গেলে সেখান থেকে ফিরে আসা বড়ই কঠিন। আর সেই শান্তি আর সৌন্দর্যের টানেই এবারে আমার যাত্রার গন্তব্য হিসাবে বেছে নিয়েছিলাম এই পেলিং শহরকে। তাই আপনাদেরকে শোনাতে এলাম আমার পেলিং সফরের গল্প। আমার এবারে যাত্রা শুরু হয়েছিল হাওড়া স্টেশন থেকে ভোর 6টার বন্দে ভারত এক্সপ্রেস ধরে। দীর্ঘ 7 ঘন্টার লম্বা জার্নি করে দুপুর 1টা নাগাদ আমরা পৌঁছাই এনজিপি বা নিউ জলপাইগুড়ি জাংশন। এখন বাজে 2:15। সিকিম পৌঁছাতে পৌঁছাতে তো 4.5-5 ঘন্টা লেগেই যাবে, মানে ওই 6:30-7টা আশা করছি বেজে যাবে। ফার্স্ট টাইম আমি সিকিম যাচ্ছি, তো খুব এক্সাইটেড। এর আগে কখনো যাওয়ার সুযোগ হয়নি। ইচ্ছা আছে যেতে যেতে সাইট সিন গুলো করে যাওয়ার, বাট ওয়েদার খুবই খারাপ, দেখে তো মনে হচ্ছে বৃষ্টি আসবে। জানি না কতটা কি করতে পারবো, তো দেখা যাক। দুপুর 2টোর সময় এনজিপি থেকে গাড়িতে করে সিকিমের উদ্দেশ্যে শুরু হয় আমাদের যাত্রা। গাড়ি যতই এগোতে থাকে রাস্তার দুপাশে প্রাকৃতিক সৌন্দর্য ততই বাড়তে থাকে। প্রায় 3 ঘন্টা সফরের পর রাস্তার পাশে আমরা প্রথমবার দাঁড়াই খুব ছোট্ট কিন্তু অসম্ভব সুন্দর একটা ভিউ পয়েন্টে। সিকিম যাওয়ার পথে ফার্স্ট একটা ভিউ পয়েন্টে আমরা দাঁড়ালাম। ছোট্ট ভিউ পয়েন্ট, নাম তিস্তা ভিউ পয়েন্ট। এখান থেকে তিস্তা নদীর ভিউ খুব সুন্দর, আর পাহাড়ের ভিউ খুবই সুন্দর। আমরা ভেবেছিলাম ওয়েদার খারাপ থাকবে, বৃষ্টি হবে মাঝে মাঝে, কোথাও দাঁড়াতে পারবো না। বৃষ্টি হচ্ছেও মাঝে মাঝে, কিন্তু তারই মাঝে যে ওয়েদার অসাধারণ। তিস্তা নদী বয়ে চলেছে একদম সামনে দিয়ে। পাশে দাঁড়িয়ে থাকা পাহাড়গুলো যেন তিস্তাকে পাহারা দিচ্ছে সম্পূর্ণ নিজেদের দায়িত্বে। চারিদিকে কালো মেঘের ঘন ঘটাতে প্রকৃতি যেন আজ আমাদের সামনে ধরা দিয়েছে এক অন্য রূপে। আর ওই দূরে পাহাড় আর মেঘ এমন ভাবে মিশেছে, কোথায় পাহাড়ের শেষ আর মেঘের শুরু সেটা বোঝাই দেয়। সেদিন বৃষ্টির কারণে আর কোথাও দাঁড়ানো সম্ভব হয়নি। একেবারে পরের দিন সকাল হয় পেলিং এর হোটেলে। সকালে উঠেই ব্যালকনি থেকে দেখি বাইরের এমন একটা ভিউ। মেঘ আর কুয়াশায় ঢাকা পাহাড়ি সকাল, অনুভূতিটাই কেমন যেন শিহরণ জাগানো। গুড মর্নিং ফ্রেন্ডস। সকালে উঠে ব্যালকনি থেকে বাইরের যে ওয়েদার পেলাম অসাধারণ। আমাদের ব্যালকনি থেকে ডাইরেক্ট পাহাড়ের ভিউ পাওয়া যায়। যদিও বা এখন পুরোটাই মেঘে ঢাকা, কিন্তু আস্তে আস্তে মেঘ সরছে, তবুও ওয়েদার যেটা আছে আর অল্প অল্প যে পাহাড়ের ভিউ পাওয়া যাচ্ছে সেটাও অসাধারণ। মেঘে ঢাকা পাহাড়েরও একটা অন্যরকম আমেজ আছে, সেটাও কিন্তু বেশ ভালো লাগে। ওই দূরে রয়েছে পাহাড়, কিন্তু এখন পুরোটাই মেঘে ঢাকা। মেঘ সরে রোদ বেরোলেই পাহাড়ের দেখা মিলবে, কিন্তু কখন মিলবে সেটা অনিশ্চিত। এরপরে শুরু হলো আমাদের সেদিনকার পেলিং ভ্রমণ। রোদ হোক বা মেঘ, পাহাড়ি রাস্তার যে একটা আলাদাই রোমাঞ্চ আছে সেটা বোধহয় আর বলা বাকি রাখে না। যতবারই পাহাড়ে আসি না কেন, এই পাহাড়ি রাস্তা আমাকে এতটাই মুগ্ধ করে যে তাকে ক্যামেরা বন্দি করে আমি শেষ করতে পারি না। প্রায় 40 মিনিট পরে আমরা পৌঁছালাম আমাদের প্রথম গন্তব্যে। আজকে আমাদের ফার্স্ট পয়েন্ট হলো রিম্বি ওয়াটারফল।
ওয়াটারফলটা রাস্তায় যেতে যেতে খুবই ছোট্ট একটা ওয়াটারফল, আর এখন বর্ষাকাল নয় বলে সেরকম জলও নেই, কিন্তু জায়গাটা খুবই সুন্দর, মন একদম ভালো হয়ে যাওয়ার মতো একটা জায়গা। এটা হলো রিম্বি ব্রিজ, নিচে দিয়ে বয়ে চলেছে রিম্বি নদী। রিম্বি ওয়াটারফল দেখেই রিম্বি ব্রিজকে পেরিয়ে আমরা চললাম পরের গন্তব্যে। পরের ডেস্টিনেশন খেচিপেরি লেক। রিম্বি ওয়াটারফল থেকে খেচিপেরি লেকে পৌঁছাতে সময় লাগে আরো প্রায় আধ ঘন্টা। এটা হলো খেচিপেরি লেক। এখন আমরা এলাম আমাদের সেকেন্ড ভিজিটিং পয়েন্টে। অ্যাকচুয়ালি এটা খুব রিলিজিয়াস প্লেস, তো এখানে একটা লেক আছে, ওটাতেই আমরা যাচ্ছি। অনেকটা রাস্তা হেঁটে যেতে হয়, খুব সুন্দর, রাস্তাটাও খুব সুন্দর। লেকটা কেমন অতটা ধারণা নেই, যেটুকু ভিডিওতে দেখেছি, তো গিয়ে দেখবো। রাস্তাটা এখন আপনাদেরকে একটু দেখাই। দেখুন কি অসাধারণ শান্তি, ফাঁকা রাস্তা, কিছু মানুষ যাচ্ছে লেকে, একটু কথা বলতে চেঁচামেচি করছে, সেটুকুই যা আওয়াজ, তাছাড়া কোনো আওয়াজ নেই। অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর, মানে এই শান্তির জন্যই বোধহয় পাহাড়ে আসা। এত অসম্ভব শান্তি, এখানে এলে আপনাদের মন এমনিই ভালো হয়ে যাবে। মানে এতটাই নিস্তব্ধ, আমরা যে হাঁটছি জুতোর আওয়াজটাও শোনা যাচ্ছে, কেউ ফিসফিস করে কথা বললে সেটাও শোনা যাচ্ছে। শোনা যায় বুদ্ধিস্ট আর হিন্দু উভয়ের কাছেই এই লেক অত্যন্ত ধর্মীয় আর পবিত্র একটি স্থান। এখানে এসে মনের বাসনা জানালে তা নাকি অবশ্যই সম্পূর্ণ হয়, তাই এই লেককে উইশ ফুলফিলিং লেকও বলা হয়। বলা হয় এই লেকে কখনো কোনো গাছের পাতা ভাসতে দেখা যায় না, কারণ পাতা পড়লেই তা নাকি পাখিরা ঠোঁটে করে সরিয়ে নিয়ে চলে যায়। চারিপাশে পাহাড়, শান্ত সবুজ জঙ্গল আর চারিদিকে প্রেয়ার ফ্ল্যাগসে ঘেরা এই লেকে এলে মন এমনিই স্নিগ্ধ হয়ে যায়। এই যে জায়গাটা এখন দাঁড়িয়ে আছি, এটা পুরো লেকের ওপরে ফ্লোটিং, মানে এই যে হাঁটছি আমরা, নড়ছে, কিন্তু মাটিটা নড়ছে, মানে ভাসছে, আমরা সেটা বুঝতে পারছি। অসাধারণ।
লেক থেকে বেরিয়ে পরের গন্তব্যে যেতে যেতে রাস্তার ধারে একটা সুন্দর ভিউ পেয়ে কিছুক্ষণের জন্য দাঁড়িয়ে পড়লাম। এরপরে আমরা পৌঁছালাম আমাদের তৃতীয় গন্তব্যে, আর আমাদের তৃতীয় গন্তব্য রিম্বি অরেঞ্জ গার্ডেন, যেটা প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 4টে পর্যন্ত খোলা থাকে। গার্ডেনে প্রবেশ করলেই এটা হচ্ছে ভেতরে যাওয়ার রাস্তা। চারিদিকটা গাছে ঢাকা এক শান্ত পরিবেশ। টিকিট কেটে যেতে গার্ডেনের ভেতরে, এই যেটা টিকিট কাউন্টার, পার হেড টিকিট 30 রুপিস করে। তো টিকিট কেটে এবার আমরা ভেতরে যাব। অরেঞ্জ গার্ডেনে তো অরেঞ্জ এখনো দেখতে পাইনি, তবে বেশ সুন্দর। চারিদিকে দুই সাইডে সুন্দর গাছ। এই যে পেয়েছি সামনে অরেঞ্জ, এই যে গাছটায় ভরে কমলা লেবু হয়েছে। এটা কমলা লেবু গাছ, কিন্তু এটা এত কমলা লেবু হয়নি, 2-4টে হয়েছে। এই যে এরপর এগুলো ভরে ভরে সব কমলা লেবুর গাছ দুই সাইডে। অরেঞ্জ গার্ডেনে শুধু কমলা লেবুর গাছই না, খোঁজ মেলে নানা রকম পাহাড়ি গাছেরও। এই একটা কমলা লেবুর গাছ। এগুলো সব কমলা লেবুর গাছ। ওইটা 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 ওই দূরে সবই এগুলো কমলা লেবুর গাছ। গার্ডেনটা নো ডাউট খুবই সুন্দর, খুবই শান্ত পরিবেশ, কিন্তু কমলা লেবুর গাছগুলো এখন ফাঁকা। লেবু সেভাবে আসেনি, একটা দুটো গাছে ছোট ছোট 2-4টে লেবু ধরেছে, কিন্তু বেশিরভাগ গাছই এখন ফাঁকা। তো মনে হয় ওই সেপ্টেম্বর অক্টোবরের দিকে এলে গাছগুলো ভর্তি পাওয়া যাবে। আর যত নিচের দিকে যাওয়া যায় দেখা মেলে ছোট ছোট খাবারের দোকানে, যেগুলোতে আপনারা স্ন্যাক্স থেকে শুরু করে কিনতে পারেন লোকাল ওয়াইনও। এখানে একটা রেস্টুরেন্ট আছে, কিছু খেতে পারেন স্ন্যাক্স জাতীয়, বাট আমরা এখন খাবো না, নিচে যাব। এরপর গার্ডেন ক্রস করে আমরা যাব নিচে, আর যেটা হলো নদীর একদম ধারে। দারুণ সুন্দর। এই গার্ডেনের একদম নিচে পৌঁছলে দেখা যায় নিজের মনে একভাবে বয়ে চলেছে রিম্বি নদী। এই নদীর তীরে অবস্থিত বলেই এই গার্ডেনের নাম রিম্বি অরেঞ্জ গার্ডেন। নিঝুম পাহাড়ের বুকে নিজের মনে বয়ে চলেছে স্রোতস্বিনী রিম্বি। পাড়ে বসে স্রোতের এই মৃদু শব্দ শুনতে শুনতে সময় যে কোথা দিয়ে বয়ে যায় তা টেরই পাওয়া যায় না। মনের কোণে জমে থাকা সমস্ত ক্লান্তিকে যেন সে ধুয়ে মুছে নিয়ে যায় অনেক দূর। আর মনে হয় এই সময়টা যদি অনন্তকাল ধরে এখানেই থেমে থাকতো। এরপরে আবারও রাস্তার সৌন্দর্যকে উপভোগ করতে করতে আমরা চললাম আমাদের ফোর্থ এবং শেষ গন্তব্যের দিকে, পেলিং স্কাই ওয়াক। আর তার জন্য আমরা পৌঁছালাম পেলিং এর ট্যুরিজম অ্যান্ড সিভিল অ্যাভিয়েশন ডিপার্টমেন্টের অন্তর্গত পেলিং রোপওয়েতে। আগে এই পেলিং স্কাইওয়াকে পৌঁছানোর জন্য যে রাস্তা ছিল সেটা ছিল খুবই স্টিপ, এবং পৌঁছানোটাও ছিল বেশ কঠিন। তাই যাতায়াতের সুবিধার জন্য তৈরি করা হয় ইলেকট্রিক্যাল রোপওয়ে, যেটার উদ্বোধন হয় এবছর, মানে 2026 জানুয়ারিতে। এই রোপওয়ের ভাড়া পার হেড 300 রুপিস। রোপওয়েতে কাটানো মাত্র 2 থেকে 3টে মিনিট সময়। চারিদিকটা এতই মেঘে ঢাকা, কোথা থেকে আসছি, কোথায় যাচ্ছি আর নিচে কি আছে কিছুই বোঝা যায় না। তার মধ্যেই নিচে মেঘে ঢাকা পেলিং শহরকে দেখতে দেখতে আমরা পৌঁছালাম স্কাইওয়াকে। রোপওয়ের অভিজ্ঞতা ছিল অসাধারণ।
এই রাস্তাটা ওই সোজা যেখানে উঠে গেছে ওখানেই রয়েছে গ্লাস স্কাই ওয়াক। হাঁটতে হাঁটতে আমরা পৌঁছালাম স্কাই ওয়াকে। স্কাই ওয়াকের টিকিট 100 রুপিস পার হেড। টিকিট কেটে উঠলাম স্কাই ওয়াকে। ইন্ডিয়ার প্রথম গ্লাস স্কাই ওয়াকে হাঁটার অভিজ্ঞতা একটু তো অন্যরকম হবেই, তাই না? সৌভাগ্যবশত আমরা স্কাই ওয়াকে সেভাবে কোনো ক্রাউড পাইনি। কিন্তু যে বুদ্ধা মূর্তি এই স্কাই ওয়াকের অন্যতম প্রধান আকর্ষণ, সেই বুদ্ধা মূর্তিকেই আমরা মেঘ আর কুয়াশার কারণে ভালোভাবে দেখতে পেলাম না। তাই কিছুটা পূর্ণতা আর কিছুটা অপরিপূর্ণতা নিয়ে আমরা শেষ করলাম আমাদের সেদিনের পেলিং সফর। পেলিং আমাকে দিয়েছে অফুরন্ত শান্তি আর স্নিগ্ধতা, আর মেঘে ঢাকা পাহাড়ের এক রোমাঞ্চকর অনুভূতি, যেগুলো আমার স্মৃতির বাক্সে বন্দি করে রাখবো সারা জীবন। আর যদি কখনো সুযোগ হয়, আবার ফিরে আসবো এই পেলিং শহরে।